গুড মর্নিং, ওয়েলকাম টু স্টাডি ইন বাংলা। দেখো আজকে 27শে জুন 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কি আছে চলো দেখিনি। তো প্রথম প্রশ্নটা দেখো। প্রথম প্রশ্নটা আছে, বিহার রাজ্যে প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর কোথায় বানানো হবে বা স্থাপন করা হবে? এটা বিহারের নাবাদা ডিস্ট্রিক্টে হবে। দেখো এই যে নিউক্লিয়ার যে ব্যবস্থাপনাটা তৈরি করা হয়েছে বিহারে, তার একটা ছবি। তো এই সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেখি, নাবাদা জেলায় রাজৌরি নামক একটা স্থানে বিহারে প্রথম নিউক্লিয়ার পাওয়ার পয়েন্ট বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট তৈরি করা হবে। এটি ঘোষণা কে করেছে? বলছে ইউনিয়ন পাওয়ার মিনিস্টার মনোহর লাল খট্টার এটির ঘোষণা করেছে। এটি একটি যেটা হবে স্মল মডিউলার রিঅ্যাক্টর। স্মল মডিউলার রিঅ্যাক্টর স্মল মডিউলার রিঅ্যাক্টরের লাভ কি? দেখো ছোট, অতএব সেহেতু পাওয়ার কম, কিন্তু এতে লাভ আছে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় শুনেছি যে নিউক্লিয় রিঅ্যাক্টরে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে বা ঘটে। তো স্মল আর হলে সেখানে অ্যাক্সিডেন্টের পরিমাণটা কম এবং তার ভয়াবহতাও অনেক কম। তো সেই জন্য আহ, ভা- ভারতের যে নিউক্লিয়ার এনার্জি মিশন আছে, তাতে কেন্দ্রীয় বাজেট 2025-26 নির্ধারণ করা হয় যে 23 সালের মধ্যে 5টি স্মলার মডিউলার রিঅ্যাক্টর স্থাপন করা হবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। বিহারে যে মডিউলার রিঅ্যাক্টরটা যেটা নাবাদা জেলায় তৈরি করা হচ্ছে, সেটার ক্যাপাসিটি কত? সেটার ক্যাপাসিটি হচ্ছে 2800 মেগাওয়াট। 4টে ইউনিট থাকবে এখানে, যেখানে প্রতিটা ইউনিট 700 মেগাওয়াট বিদ্যুৎ জেনারেট করতে পারবে। তো দেখো আমরা এখানে দেখলাম যে বাজেটে যেহেতু 25-26-এর বাজেটেই এটা নির্ধারণ করা হয়েছিল 33-এর মধ্যে 5টা স্মলার মডিউলার রিঅ্যাক্টর স্থাপন করা হবে। এর প্রধান উদ্দেশ্যটা কি বা প্রধান লক্ষ্যটা কি এই এনার্জি মিশনের? প্রধান লক্ষ্য হচ্ছে 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট বিদ্যুৎ তৈরি করার ক্ষমতা তৈরি করবে ভারতবর্ষ। নিউক্লিয়ার এনার্জি মিশনের বাজেট 20,000 কোটি টাকা ধরা হয়েছে। পরের প্রশ্ন দেখো, বিবাদিত বাঙ্কাচার্লা প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত? দেখো বাঙ্কাচার্লা প্রজেক্ট হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এটা বিবাদিত কেন? এটা বিবাদিত এই কারণে যে গোদাবরী নদী, যেটি মহারাষ্ট্র থেকে উৎপন্ন হয়েছে, মহারাষ্ট্র থেকে উৎপন্ন হয়ে মহারাষ্ট্র, তেলেঙ্গানা হয়ে অন্ধ্রপ্রদেশের মাধ্যমে বে অফ বেঙ্গলে গেছে। দেখো এই অন্ধ্রপ্রদেশ সরকার এই গোদাবরী নদীর উপরে একটা রিজার্ভার তৈরি করে এখান থেকে একটা স্ট্রিম করে কৃষ্ণা নদীর দিকে জলরাশি নিয়ে যাবে। তো এতে সমস্যা কি আছে? তেলেঙ্গানা পার করে এসেই তো অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার জল তো আটকাচ্ছে না, তেলেঙ্গানা যে জল ছাড়ছে সে জল। দেখো তেলেঙ্গানাতে ছাড়া ধরার কোনো ব্যাপার নেই, তেলেঙ্গানার জল নদীর প্রবাহে বয়ে যায়। এখানে যদি কোনো একটা বাঁধ তৈরি করে, তেলেঙ্গানা সরকার ভয় করছে যে এর ফলে তেলেঙ্গানাতে বিভিন্ন সময় বন্যা হতেও পারে যদি জল আটকে দেয়। দ্বিতীয়ত হচ্ছে তেলেঙ্গানা সরকারের অভিযোগ যে অন্ধ্রপ্রদেশ সরকার যেখানে রিজার্ভার তৈরি করবে, রিজার্ভার যেহেতু এই গোদাবরী নদীটা একটা ইন্টারেস্টেড রিভার, অতএব এর জন্য রিজার্ভার তৈরি করতে গেলে প্রথমত কেন্দ্রীয় সরকারের একটা আহ, সম্মতি প্রয়োজন, সেটা অন্ধ্রপ্রদেশ সরকার নেয়নি। তাছাড়া অন্ধ্রপ্রদেশ সরকার বলেছে গোদাবরী নদীর এক্সট্রা যে জলটা থাকবে সেই জলটা তারা এদিকে নিয়ে যাবে, কিন্তু গোদাবরী নদীর জল ভাগাভাগির কোনো ব্যাপার এখনো নেই, অতএব এটা করতে পারে না। এইসব নিয়ে তেলেঙ্গানা সরকার অভিযোগ করেছে এবং তারা হাইকোর্টে পর্যন্ত যাবে, এরকম একটা বিষয় তৈরি হয়ে গেছে। এই জন্য এখন এটা বিবাদিত অবস্থায় আছে। তো চলো এই সম্পর্কে আমরা একটু দেখে নিই। এই যে রিজার্ভারটা তৈরি করেছে অন্ধ্রপ্রদেশ সরকার, এইটা নিয়েই সমস্যা। বলছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার গোদাবরী নদীর অতিরিক্ত জল কৃষ্ণা এবং পেল্লা নদীর দিকে নিয়ে যেতে চায়। অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল ডিস্ট্রিক্টে
বাঙ্কাচার্লা নামক স্থানে এই রিজার্ভয়ারটা তৈরি করা হবে। এবং দেখো, যেহেতু এই আহ, নদীর গোদাবরী নদীর সমস্ত কিছুর দায়িত্বে আছে এই ট্রিবিউনাল, গোদাবরী ওয়াটার ডিসপিউট ট্রিবিউনাল, তো তেলেঙ্গানা সরকারের অভিযোগ হচ্ছে এই যে রিজার্ভয়ার তৈরি করেছে তাতে এই ট্রিবিউনালের কোনো সম্মতি নেই। তার জন্য এটা একদম অসাংবিধানিক এবং সমস্ত ধরনের নিয়ম আহ, অন্ধ্রপ্রদেশ সরকার ভঙ্গ করছে। যাই হোক, এই নিয়ে সমস্যাটা এখন ডিসপিউট সংবাদে আছে। দেখো, গোদাবরী নদী সম্পর্কে আমরা একটু দেখে নিই। বলছে ভারতের দ্বিতীয় সব থেকে বড় নদী, প্রথম নদী গঙ্গা, দ্বিতীয় হচ্ছে গোদাবরী। কারণ সিন্ধু নদীও বড় নদী, কিন্তু সিন্ধু নদীর ম্যাক্সিমাম প্রবাহটা আছে পাকিস্তানে। কিন্তু ভারতবর্ষের মধ্যে সব থেকে দীর্ঘতম যদি নদী হয়, যেটা সম্পূর্ণ ভারতবর্ষে আছে, কিছুটা বাংলাদেশে, সেটা হচ্ছে গঙ্গা। তারপরে যদি দ্বিতীয় সর্বোচ্চ সর্বদীর্ঘ নদী বলা হয়, দীর্ঘতম, সেটা হচ্ছে গোদাবরী। যার জন্য গোদাবরীকে দক্ষিণের গঙ্গা বলা হয়। এটা বিভিন্ন প্রশ্নতে আগে এসছে, দক্ষিণের গঙ্গা কোন নদীকে বলা হয়? গোদাবরীকে। দেখো, গোদাবরী নদী ত্রিম্বকেশ্বর নাসিক থেকে উৎপন্ন হয়েছে এবং তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। পরের প্রশ্ন দেখো। বলছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2025 এর আয়োজন নভেম্বর মাসে কোন শহরে করা হবে? এটা করা হবে জয়পুর। আমরা জানি রাজস্থানের জয়পুর। এই যে খেলো ইন্ডিয়া 2025-এর একটা ব্যানার তৈরি হয়েছে। দেখো, এটা ফিফথ এডিশন খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস, যেটা নভেম্বর মাসে হবে রাজস্থানের জয়পুরে। এটা আয়োজন কারা করে? এটা আয়োজন করে মিনিস্টার অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। এটা আয়োজন করে। প্রথম শুরু হয়েছিল কত সালে? 2020 সালে। চতুর্থ এডিশন, মানে এর আগের বছর 2024 সালে যে এডিশনটা হয়েছিল, সেটা ইউনিভার্সিটি গেমস কত তারিখে হয়েছিল? 19 থেকে 29 2024 সালে। দেখো, এই ইউনিভার্সিটি গেম বা খেলো ইন্ডিয়া একটা প্রজেক্ট। খেলো ইন্ডিয়া, এটার মেন উদ্দেশ্য কি? যে ভারতীয় ইয়াং জেনারেশনকে খেলার প্রতি আকৃষ্ট করা। যার জন্য বিভিন্নভাবে খেলো ইন্ডিয়াটাকে প্রমোট করেছে সরকার এবং যথেষ্ট সফলতা পেয়েছে। 2024 সালে যে চতুর্থ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম হয়েছিল, তাদের পদক তালিকায় প্রথম স্থানে ছিল চণ্ডীগড় ইউনিভার্সিটি। দেখো, খেলো ইন্ডিয়া সম্পর্কে আমরা জানি এটা একটা কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট, যা ভারতীয় যুব সমাজকে খেলার প্রতি আগ্রহ বাড়ানোর একটা প্রচেষ্টা। 2018 সালে দিল্লিতে খেলো ইন্ডিয়া স্কুল গেম চালু হয়, যা বর্তমানে খেলো ইন্ডিয়া ইউথ গেম নামে পরিচিত। দেখো, খেলো ইন্ডিয়ার কটা গেম হয়? খেলো ইন্ডিয়া ইউথ গেম, যেটা স্কুল গেম ছিল, 2018 সালে চালু হয়েছিল। এরপরে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2020 সালে চালু হয়েছে। খেলো ইন্ডিয়া ওয়াটার গেম উইন্টার গেম 2020 সালে চালু হয়েছে। খেলো ইন্ডিয়া প্যারা গেমস, এটা 2023 সালে চালু হয়েছে। পরের প্রশ্ন দেখো। বলে কাটারাগামা এসালা ফেস্টিভ্যাল কোন দেশে পালন করা হয়? কাটারাগামা এসালা ফেস্টিভ্যাল, এটা শ্রীলঙ্কায় পালন করা হয়। দেখো, এই যে আছে, এটা 24-এর ব্যানার, কিন্তু জাস্ট আমি এটা দেখালাম যে কাটারাগামা সেলিব্রেশন করা হয় শ্রীলঙ্কায়, এই জন্য 24-এর ব্যানারটাই নিয়েছি। 25 সালে পালন করা হচ্ছে এবছর। দেখো, আমরা জেনে নিই কাটারাগামা ইসালা ফেস্টিভ্যাল শ্রীলঙ্কায় পালন করা হয়। বলছে হিন্দু, বুদ্ধিস্ট এবং মুসলিম 3 ধর্মের মানুষ একসাথে এই অনুষ্ঠান পালন করে। 3 ধর্মের মানুষ একসাথে পালন করে মানে একটা অনুষ্ঠান পালন করে না। 3 ধরনের মানুষের এই সময় এই অনুষ্ঠানটা পালন করে 3 ধরনের যুক্তিতে, মানে 3 ধরনের ভক্তিতে। কাটারাগামা যে জায়গাটা, সেই জায়গাটা এই অনুষ্ঠানটা হয়। 3 ধর্মের মানুষই সেখানে আছে এবং 3 ধর্মের একটা ভক্তি নিয়ে এটা হয়। দেখো, হিন্দু ধর্ম, এটা কবে হচ্ছে? 2025 সালে 26শে জুন থেকে শুরু হয়েছে এবং 10-15 দিন আগামী চলবে। হিন্দু ধর্মের মান্যতা কি আছে? বলছে লর্ড কাটারাগামা, যিনি ভগবান স্কন্দ, মুরুগান এবং কার্তিকা এর স্বরূপ, সেই হিসাবে হিন্দুরা পালন করে। বুদ্ধিস্টরা কাটারাগামা দেবী রূপে পুজো করে। মুসলিম ধর্মাবলম্বী যারা আছে, কাটারাগামা টাউন, মানে একটা শহর, এই শহরে এটা পালন করা হয়। এই কাটারাগামা শহরে পীর হজরত খাজির এর স্মৃতিতে এইটা পালন করে। মুসলিম ধর্মাবলম্বীরা মনে করেন ইনি হজরত খাজির হচ্ছেন অমর, তার স্মৃতিতে এই অনুষ্ঠানটা এই সময় পালন করে। 3 ধর্মের মানুষই পালন করে। দেখো, পরের কোশ্চেনটা দেখো।
সম্প্রতি ক্যাপ্টেন এম এস কোহলি প্রয়াত হয়েছেন। তিনি কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন? তিনি ছিলেন একজন পর্বতারোহী। দেখো এই যে এম এস কোহলি, এই যে এখন বৃদ্ধাবসে আর ইয়াং সময়ের ছবি, দেখো এখানে একটা জিনিস ভালো বলা আছে। নেভি ভেটারান ক্যাপ্টেন এম এস কোহলি who led India's first successful Everest expedition dies at 93। তো যাই হোক, এর থেকে আমরা কিছু জিনিস জানতে পারলাম, এটা আর একটু বিস্তারিত ভালো করে জানি। এম এস কোহলি পুরো নাম হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং কোহলি, একজন পর্বতারোহী ছিলেন, ইন্ডিয়ান নেভির একজন অফিসারও ছিলেন। 1965 সালে এনার নেতৃত্বে প্রথম এভারেস্ট অভিযান পাঠানো হয় এবং যা সফল হয়েছিল, ভারতবর্ষের প্রথম অভিযান। সেবার মানে এই 1965 সালে যেটা হয়েছিল, সেবার 9 জন পর্বতারোহী একসাথে চূড়ান্ত এভারেস্টের চূড়ায় উঠেছিল। এটি বিশ্ব রেকর্ড হয়েছিল প্রায় 17 বছর। 17 বছর এটা বিশ্ব রেকর্ড ছিল। এম এস কোহলি পদ্মভূষণ, অর্জুন অ্যাওয়ার্ড, তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড এগুলি পেয়েছেন। ইনি 93 বছরে এবছর মারা গেলেন। দেখো এর পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দ্বারা হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া ইগনোর্ড বইটি উদ্বোধন হলো। বইটি কার লেখা? এটা হচ্ছে প্রেম প্রকাশের লেখা। দেখো এই হচ্ছে বইটা, প্রেম প্রকাশ রাইটার, হিস্ট্রি দ্যাট ইন্ডিয়া ইগনোর্ড। এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে ভারতের ফ্রিডম মুভমেন্টের সময়কার কাহিনী নিয়ে লেখা বইটা। একজন প্রেম প্রকাশ, একজন বিখ্যাত জার্নালিস্ট ছিলেন প্রেম প্রকাশ, তিনি এই বইটি রচনা করেছেন। এছাড়া তিনি এএনআই এর চেয়ারম্যান ছিলেন দীর্ঘকাল। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের কথা বলা হয়েছে এই বইতে এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন ইন্টারেস্টিং কাহিনী, বিভিন্ন জনপ্রিয় জাতীয়তাবাদী কাহিনী এই বইটাতে লেখা আছে। দেখো এবছরে বেশ কিছু ইম্পর্টেন্ট বই যেগুলো প্রকাশ পেয়েছে সেগুলো আমি একটুখানি দিয়ে দিয়েছি এখানে। দ্য নিউ ওয়ার্ল্ড 21st সেঞ্চুরি গ্লোবাল অর্ডার অ্যান্ড ইন্ডিয়া, কে লিখেছেন? রাম মাধব। রেডি, রিলেভেন্ট অ্যান্ড রিসার্জেন্ট আ ব্লুপ্রিন্ট ফর দ্য ট্রান্সফরমেশন অফ ইন্ডিয়াস মিলিটারি, লিখেছেন জেনারেল অনিল চৌহান। এটা সিডিএস হবে, হ্যাঁ এটা সিডিএস, অনিল চৌহান তো সিডিএস না, সিডিএস জেনারেল অনিল চৌহান এটা লিখেছেন। পিএমও থ্রু দ্য এজ লিখেছেন হিমাংশু রয়। ন্যারেটিভস অফ দ্য বেঞ্চ, এ জাজ স্পিক্স লিখেছেন এন.ভি. রামান্না। এই বইগুলো খুব ইম্পর্টেন্ট আছে এবছরের জন্য, তোমরা ভালো করে দেখে নেবে। পরের প্রশ্ন, ইন্ডিয়ান কনভারসেশন কনফারেন্স 2025 কোথায় আয়োজন করা হলো? এটা আয়োজন করা হলো দেরাদুনে। দেখো এই যে আইসিসিওএন ইন্ডিয়ান কনভারসেশন, তো 2025 এটা আয়োজন করা হলো কত তারিখ থেকে কত তারিখ? 25 থেকে 27 জুন। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া দেরাদুনে এটা হয়েছে, ঠিক আছে? তো এই সম্পর্কে আমরা একটু দেখে নিই। বলছে বায়োডাইভার্সিটি এবং ওয়াইল্ড লাইফ কনজারভেশনের উপর আলোচনার জন্য 25 থেকে 27 জুন তারিখ উত্তরাখণ্ডের দেরাদুনে কনফারেন্সটি আয়োজন করা হয়েছে। ওয়াইল্ড লাইফ ইউনিভার্সিটি অফ ইন্ডিয়াতে, মানে একটা ইউনিভার্সিটিতে, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এর দ্বারা এটা আয়োজন করা হয়েছে। 500-রও বেশি সায়েন্টিস্ট, পলিসি মেকার, এনজিও, স্টুডেন্ট এবং আন্তর্জাতিক প্রতিনিধি এই কনফারেন্সে উপস্থিত ছিলেন বা আছে। 2023 সালে প্রথম এটি আয়োজন করা হয়েছিল প্রজেক্ট টাইগারের 50 বছর পূর্তি উপলক্ষে। সেই বছরই 2023-এ ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এর শুরু করা হয়েছে। দেখো ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স সম্পর্কে আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে সাধারণত 7টি বিগ ক্যাট প্রজাতি রক্ষা, যেমন টাইগার, লায়ন, লেপার্ড, স্নো লেপার্ড, পুমা
জাগুয়ার জাগুয়ার চিতা এদের রক্ষার জন্য এই অ্যালায়েন্সটা তৈরি করা হয়েছে। বর্তমানে 5টা দেশ এই অ্যালায়েন্সের সদস্য আছে। 2023 সালে নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী তিনি এটা চালু করেন। এর সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, বলছে স্টেট অফ দ্য ক্লাইমেট ইন এশিয়া। স্টেট অফ দ্য ক্লাইমেট ইন এশিয়া 2024 রিপোর্ট কোন সংস্থা দ্বারা প্রকাশিত হলো? এটা প্রকাশিত হলো ডব্লিউএমও দ্বারা। দেখো এটা এখানে একটুখানি তোমরা দেখে নেবে, এটা আমরা বুঝতে পারছি এটা হচ্ছে এবার যে স্টেট অফ গ্লোবাল ক্লাইমেট 2025-এর 2024-এর ব্যানার হয়েছে সেটারই একটা ছবি। এখানে দেখো এই যে এখানটা তোমরা হিট বুঝতে পারছো, এখানে একটা বাড়ি জলে ডুবে যাচ্ছে এরকম মনে হচ্ছে। টর্নেডো বা ঘূর্ণিঝড় সাইক্লোনের ছবি আছে, এখানেও সমুদ্র স্রোতের ছবি আছে। তো এর থেকে আমরা বুঝতে পারছি কোন জাতীয় বা কোন ধরনের কি স্ট্যাটাস বা স্ট্যাটিস্টিক এখান থেকে পাওয়া যাবে। এটা সাধারণত গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এশিয়াতে কি পরিমাণে, যেহেতু এটা এশিয়ার রিপোর্ট, কি পরিমাণে হিট বাড়ছে বা তাপ বাড়ছে, যার ফলে গ্লাসিয়ার গলে যাচ্ছে। গ্লাসিয়ার গলে গেলে সমুদ্রপৃষ্ঠের জলের উচ্চতা বেড়ে যাবে। এইসব সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে। দেখো ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন ডব্লিউএমও এই রিপোর্ট জারি জারি করেছে এবছর। এই রিপোর্ট 5th এডিশন। ডব্লিউএমও সম্পর্কে এটা একটা ইউএন এর অংশ, ইউনাইটেড নেশনের একটা অংশ বলতে একটা অর্গানাইজেশন। সারা পৃথিবীতে ক্লাইমেট নিয়ে এই সংস্থা কাজ করে, ক্লাইমেটের অবনতি উন্নতি সম্পর্কে এরা যাচাই করে। 23শে মার্চ 1950-এ এটি স্থাপন করা হয়েছিল। সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মান্দস, যিনি ইউএই এর বাসিন্দা। পরের প্রশ্ন দেখো, এই যে তাউই নদী বর্তমানে খবরে আছে, কোন নদীর শাখা নদী? এটা হচ্ছে চেনাবের একটি শাখা নদী। দেখো এই আছে তাউই নদীর একটা ছবি। সম্প্রতি হঠাৎ করে বর্ষা আসা এই নদীতে বন্যা শুরু হয় এবং সেই বন্যার সময় নদীতে বেশ কিছু মানুষ আটকে পড়েছিল এবং আমাদের এনডিআরএফ এর টিম গিয়ে তখন সেই মানুষদের উদ্ধার করে। এই কারণে এই নদীটা বর্তমানে খুব চর্চায় আছে। এটা হচ্ছে চেনাব নদীর একটা শাখা নদী। পরের প্রশ্ন, এমএসএমই ডে, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ এমএসএমই ডে কোন দিন পালন করা হয়? এটা করা হয় 27শে জুন তারিখে। দেখো এই এমএসএমই ডে 27শে জুন, এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট সব শিল্প, ছোট ছোট কাজকর্ম। ওই যে প্রতি বছর 27শে জুন তারিখে পালন করা হয় এমএসএমই ডে। 2017 সালে ইউএন দ্বারা এটি স্বীকৃতি পায়। 2025 সালের থিম হচ্ছে এনহ্যান্সিং দ্য রোল অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজেস অ্যাজ ড্রাইভার্স অফ সাস্টেনেবল গ্রোথ অ্যান্ড ইনোভেশন। দেখো এমএসএমই সম্পর্কে মিডিয়াম স্মল অ্যান্ড মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এই ভাগগুলো করা হয়েছে। মাইক্রো ইন্ডাস্ট্রি কোনগুলো? যেগুলোতে বছরের নিবেশ হচ্ছে 2.5 কোটি এবং টার্নওভার 10 কোটি। স্মল হচ্ছে 25 কোটি ইনভেস্ট, টার্নওভার 100 কোটি। এবং মিডিয়াম হচ্ছে 125 কোটি ইনভেস্ট, টার্নওভার হচ্ছে 500 কোটি। তো এইগুলো হচ্ছে এমএসএমই ইন্ডাস্ট্রির কিছু তথ্য। তো আজকে এই ছিল কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা দেখে নাও, কাজে লাগবে, পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ।